হঠাৎ কারুর গমগমে কণ্ঠস্বর শুনে ভড়কে গেল মারুফ লোকটা। চমকে উঠে দরজা দিয়ে বাইরে তাকালো ও। ওর চেলাবেলাদের মাথার ওপর দিয়ে সাফওয়ানের মুখটা স্পষ্টভাবে দৃশ্যমান। পেছনে কারুর উপস্থিতি টের পেয়ে মারুফের চেলাবেলাগুলো পেছনে তাকালো বিশালাকার সাফওয়ানকে দেখে। ওরা সম্মোহতের মতো দরজা থেকে সরে দাঁড়ালো সাফওয়ানকে ভেতরে যেতে দেওয়ার জন্য। ধীর গতিতে ভারিক্কি পায়ে ভেতরে ঢুকলো সাফওয়ান। নিজের থেকে এত লম্বা কাউকে দেখে মারুফ যেন দমে গেল কিছুটা, কিন্তু সাহস হারালো না। সাফওয়ানের বলা কথাটা ওর বোধগম্য হয়নি। নিজের আধিপত্য বোঝাতে ও তেজি কণ্ঠে বলে উঠল, আপনি কে? আমাদের ভেতরকার ঝামেলার ভেতর আপনার কি কাজ? এখনই এখান থেকে বেরিয়ে যান। নেতাগিরি দেখিয়ে নাক গলাতে আসবেন না। মারুফের কথায় ডিপার্টমেন্টের হেড ধমকে বলে উঠলেন, মারুফ, ভদ্রভাবে কথা বলুন। উনি আমাদের কলেজের একজন সম্মানিত শিক্ষক। জ্ঞানে শ্রদ্ধায় সম্মানে উনি আপনার থেকে অনেক অনেক গুণ ওপরে। নিজের অবস্থানটা ভুলে যাবেন না। ডিপার্টমেন্টের হেডের কথা শেষ হতেই সাফওয়ান কঠিন কিন্তু শান্ত কণ্ঠে মারুফের উদ্দেশ্য বলল, যাকে আপনি একটু আগে তুই তোকারি করছিলেন তিনি আমার স্ত্রী। আমার স্ত্রীকে রাস্তার কোনো লোক তুই তোকারি করবে, বিষয়টা আমার কাছে খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। এরপর সাফওয়ান মারুফের কাছাকাছি এগিয়ে এসে আগের মতো করেই বলল, এইটা একটা স্বনামধন্য কলেজ, কোনো সিন ক্রিয়েট করার জায়গা নয়। দুই ক্লাসমেটের ভেতরে ঝামেলা হয়েছে, সেটা তারা নিজেরাই মিটিয়ে নিবে। এর ভেতরে আপনার আমার ইনভলভ হওয়ার কথা নয়, কিন্তু আপনি যেহেতু ইনভলভ হয়ে গেছেন সেহেতু আমাকেও হতে হলো। বিষয়টা যখন তাদের থেকে আমাদের পর্যন্ত পৌঁছে গেছে তখন আমাদের উচিত পার্সোনালি এর একটা সমাধান করা, অ্যান্ড সেটা কলেজের ভেতর নয়, বাইরে। সাফওয়ানের এমন ঠান্ডা স্বরে মারুফ যেন একটু আশকারা পেল। দাঁত মুখ খিচিয়ে বলে উঠল, কোনো পার্সোনালি কিছু হবে না, যা হবে এখানেই। আর কি হবে সেটাও আমি জানিয়ে দিয়েছি। আপনার বউকে এই মুহূর্তেই ক্ষমা চাইতে হবে আমার প্রেমিকার কাছে, আর সেটাও পায়ে ধরে। তাহলেই আমি তাকে ছেড়ে দেব। আর আপনি যদি বাগড়া দিতে আসেন তাহলে আপনি যে এখানের মাস্টারি করেন সেটা আমি ভুলে যাব। আমার অনেক বড় বড় নেতার সাথে পরিচয় আছে। আপনার চাকরি খেয়ে দিতে আমার 2 মিনিটও সময় লাগবে না, তাই যা বলছি চুপচাপ মেনে নিয়ে কেটে পড়েন। সাফওয়ান বাঁকা হাসল, কিন্তু মুখটা ঢাকা থাকার কারণে সেই হাসি কারো দৃষ্টিগোচর হলো না। ও মারুফের দিকে আরো 2 কদম এগিয়ে এসে তীক্ষ্ণ কণ্ঠে বলল, যে ডিসিশনই নিবেন ভেবেচিন্তে নিবেন। পরবর্তীতে আফসোস করলে কিন্তু আর কোনো লাভ হবে না। তখন পায়ে ধরে পড়ে থাকলেও ছেড়ে দিব না। সাফনের এমন হুমকি মারুফের আত্মসম্মানে লাগলো। ওর চেলাবেলাগুলোর দিকে তাকিয়ে দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে, ওর অ্যাকশন নেওয়ার আশায়। ওদের কাছে নিজের সম্মান বজায় রাখতে ও নিজেও হাতা গুটাতে গুটাতে এগিয়ে গেল সাফনের দিকে। তারপর গলা নাচিয়ে বলল, এই তুই কাকে ভয় দেখাচ্ছিস? আমি আফসোস করব? এই মারুফ ভাই আফসোস করবে? আবার বলিস আমাকে ছেড়ে দিবি না? কে রে তুই? আফসোস তো এবার তুই করবি। তোকে আর তোর বউকে আমি আজ বোঝাবো আফসোস কি জিনিস। বলে দ্রুত গতিতে সাফওয়ানের পেছনে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে থাকা রুমাইশার দিকে হাত বাড়ালো ও রুমাইশাকে আঘাত করার উদ্দেশ্যে। রুমাইশা মারুফকে এগিয়ে আসতে দেখে ও ঠায় দাঁড়িয়ে রইল, নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। আর মারুফের হাত রুমাইশার শরীর স্পর্শ করার ঠিক আগ মুহূর্তেই সাফওয়ান ক্ষিপ্ত গতিতে নিজের বাম হাত দিয়ে মারুফের গলা ধরে ঠেলতে ঠেলতে নিয়ে চলে গেল মারুফের পেছনের দিকটার দেওয়ালের কাছে। মারুফের পিঠ দেওয়ালে ঠেকতেই দেওয়ালের সাথে ঘষে নিয়ে ওকে গলা ধরেই উঁচু করে ধরল সাফওয়ান। মারুফের বেটে খাটো শরীরটা হাওয়ায় ভাসতে লাগলো। দম নেওয়ার জন্য ছটফট করতে থাকলো ও। মারুফকে এইরকম ভাবে তরপাতে দেখে ওর চেলাবেলাগুলোর কয়েকজন একে অপরের দিকে তাকিয়ে ইতস্তত করে এগিয়ে আসলো সাফওয়ানের দিকে। কিন্তু প্রথমেই যে এগোলো সাফওয়ান তার দিকে তাকিয়ে নিজের ডান হাতের তর্জনী উঁচিয়ে সাবধান করে দিল। সাফওয়ানের এই নীরব হুমকিতে সেই ছেলেগুলি পিছিয়ে গেল, আগানোর সাহস পেল না। আর মারুফের পাশে দাঁড়ালো মারিয়া এমন অবস্থা দেখে দূরে সরে গিয়ে ফ্যাস ফ্যাস করে কেঁদে উঠল আবার। ডিপার্টমেন্টের হেড তাড়াতাড়ি সাফওয়ানের কাছে এসে বললেন, সাফওয়ান বাবা, মাথা গরম করো না, তুমি এই প্রতিষ্ঠানের শিক্ষক, তুমি
মারদাঙ্গা করলে খুব অসুবিধা হয়ে যাবে, আমাদের কলেজের সুনাম নষ্ট হবে। বাইরের ছেলেদের সাথে শিক্ষক হয়ে তুমি ঝামেলা করো না, এইটা এখন তোমাদের ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যা করার তোমরা কলেজের বাইরে গিয়ে করো। হেডের কথা শুনে সাফওয়ান মারুফের গলায় আরো একটু জোরে চাপ দিয়ে ছেড়ে দিল ওকে। মারুফ উঁচু থেকে মেঝেতে আছড়ে পড়ল। সাফওয়ান ওর দিকে চোখ মুখ কুঁচকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে ধীর পায়ে সরে এলো পেছনের দিকে। মারুফ মেঝেতে পড়ে নিজের গলায় হাত বুলাতে বুলাতে হাঁসফাঁস করতে করতে ওর সাথে ছেলেদের বলল, এই তোরা ধর ওকে, ওর কত বড় সাহস আমার গলা ধরে উঁচু করে। কিন্তু এই কথা বলার সাথে সাথেই সাফওয়ান আবার ক্ষিপ্ত গতিতে গিয়ে মেঝেতে বসে থাকা মারুফের মুখ বরাবর একটা ঘুষি মেরে দিল। আর সে ঘুষির তোড়ে মারুফের সামনে থেকে একটা দাঁত ছিটকে বেরিয়ে এসে মেঝেতে শব্দ করে পড়ে ছুটে গেল কোনো একদিকে। আর মারুফ জ্ঞান হারিয়ে সাথে সাথেই মেঝেতে পড়ে গেল। সাফওয়ান মারুফের চেলাবেলাদেরকে কড়া গলায় বলল, এই বেয়াদবটাকে নিয়ে এই মুহূর্তে কলেজ থেকে বেরিয়ে যাও, দ্বিতীয়বার যেন একে আমি কলেজের ত্রিসীমানায় না দেখি। মারুফের সাথে কয়েকজন ভয়ে ভয়ে এগিয়ে এসে মারুফকে ধরাধরি করে উঁচিয়ে নিয়ে চলল বাইরে। মারিয়াও দ্রুত পায়ে ওদের সাথে সাথে রুম থেকে বেরিয়ে গেল। সাফওয়ান পেছন থেকে আবার আগের মতো করেই বলে উঠল, ওর ওই নোংরা দাঁতটাও নিয়ে যাও, ওর কোনো চিহ্ন এইখানে দেখতে চাই না আমি। সাফওয়ানের কথায় দলের পেছন থেকে একটা ছেলে ফিরে এসে মেঝে থেকে মারুফের খুলে যাওয়া দাঁতটা কুড়িয়ে নিয়ে চলে গেল। ডিপার্টমেন্টের হেড যেন হাঁপ ছেড়ে বাঁচল। এই ঝামেলার কথা প্রিন্সিপালের কানে গেলে ব্যাপারটা তার বা সাফওয়ানের কারোর জন্যই ভালো হবে না। তাই সাফওয়ানকে বললেন ব্যাপারটা সম্পূর্ণ চেপে যেতে। সাফওয়ান ডিপার্টমেন্টের হেডের কথাই সম্মতি জানিয়ে রুমাইশার দিকে এক নজর তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল নিজের ডিপার্টমেন্টের উদ্দেশ্যে। আর রুমাইশাও তার পেছন পেছন বেরিয়ে গেল ক্লাসরুমের উদ্দেশ্যে। দুপুর গড়িয়ে বিকাল হওয়ার পথে লুকাস ও তার দলবল পুরো জঙ্গল খোঁজা শেষ, কিন্তু তারা একটা রক্তমাখা ট্রাকার ছাড়া আর কিছুই পায়নি। লুকাস বুঝলো সাফওয়ান তাদের বোকা বানিয়েছে, নিজের শরীরের ট্রাকারটা খুলে এইখানে রেখে গিয়েছে। $1,000,000 হাতছাড়া হওয়ার ভয়ে লুকাসের মুখটা থমথমে হয়ে আছে। শেষ চক্করটা দিয়ে এসে দিয়েগো বলল, বস, আমরা কিছুই পেলাম না, ওই সাফওয়ান বাস্টার্ডটা আমাদের ধোঁকা দিয়েছে, ও কুষ্টিয়াতে ট্র্যাকার ফেলে গেছে। আমাদের এখন যশোরে যেতে হবে, ওকে ওইখানেই পাওয়া যাবে বলে আমি মনে করি, কারণ কুষ্টিয়াতে ওর ট্র্যাকার দেখার আগে সর্বশেষ ও যশোরেই ছিল। লুকাস নিজের ডান হাতটা মুষ্টিবদ্ধ করে বিড়বিড় করে বলল, তুই যেখানেই যাস না কেন তোকে আমি খুঁজে বের করব, আর কাউকে তোকে খুঁজে পেতে দেব না। ওই টাকাটা আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না। এরপর দিয়েগোর উদ্দেশ্যে বলল, এখনই সবাইকে গাড়িতে উঠতে বলো। যশোরে যতগুলো ঘন জঙ্গল আছে সব কটা সার্চ করে দেখব আমি। ওকে জঙ্গলেই পাওয়া যাবে, কারণ সেটাই ওর ফাইনাল ডেস্টিনেশন। লুকাসের আদেশে দিয়েগো সবাইকে জড়ো করে আবার গাড়িতে উঠিয়ে যশোরাভিমুখে রওনা হলো। সবগুলো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে সাফওয়ানকে না পাওয়া পর্যন্ত থামবে না ওরা। মাগরিবের আজান পড়ে গেছে, আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে। সাফওয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে গাড়ির ভিউ মিররে তাকিয়ে ড্রাইভ করে চলেছে। ওর পাশে চোখে মুখে উৎকণ্ঠা নিয়ে দুরু দুরু বুকে বসে আছে রুমাইশা, কারণ এই মুহূর্তে ওদের গাড়িটাকে ফলো করছে আরো দুইটা গাড়ি। কলেজ থেকে বেরোনোর পর রুমাইশার অভিমান ভাঙানোর উদ্দেশ্যে সাফওয়ানকে ওকে নিয়ে ঘুরতে বের হয়। রুমাইশা ফুল অনেক পছন্দ, তাই সাফওয়ান ওকে গদখালিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঝিকরগাছা বাজার পার হতেই সাফওয়ানের নজর আসে দুইটা মাইক্রোবাস, যাদেরকে প্রথমে স্বাভাবিকভাবে নিলেও ক্রমে সেটা অস্বাভাবিক রূপ নিয়েছে। আর তখন থেকেই সাফওয়ান ওর ড্রাইভিং কন্টিনিউ রেখেছে, কোথাও থামায়নি। রুমাইশা জানে না যে ওরা আসলেই কোথায়, আর সাফওয়ান বা ওকে নিয়ে কোথায় যাচ্ছে। সাফওয়ান অনেকক্ষণ ধরে ঘড়ি দেখছে আর রাস্তার আশপাশটাতে নজর বুলাচ্ছে। সাফওয়ানের মুখ ঢাকা থাকায় ওর মনের অবস্থা বুঝতে পারছে না রুমাইশা, তবুও থেকে থেকে সাফওয়ানের দিকে তাকাচ্ছে ও। মিনিট 10 ড্রাইভ করার পর হঠাৎ করেই ব্রেক কষল সাফওয়ান, আর তার সাথে সাথে থেমে গেল পেছনের দুইটা গাড়িও।
চারিদিকে একবার নজর বুলিয়ে রুমাইশা বুঝল এইটা কোনো জঙ্গলের ভেতরের রাস্তা, আর জায়গাটাও বেশ নির্জন। আর বৃষ্টির কারণে নির্জনতাটা আরো বেশি জেঁকে ধরেছে। উৎকণ্ঠিত রুমাইশা চকিতে একবার সাফওয়ানের দিকে তাকালো। সাফওয়ান রুমাইশাকে এত চিন্তিত দেখে ডান হাতটা দিয়ে ওর চোয়াল ছুঁয়ে দিয়ে নরম গলায় বলল, একদম চিন্তা করিস না, চুপচাপ এখানে বসে থাক, বাইরে বের হবি না কোনো মতেই, আমি শুনে আসি ওদের সমস্যা কি। এই বলে সাফওয়ান গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো। তারপর গাড়ির দরজাটা আবার লাগিয়ে দিয়ে পেছনের গাড়ি দুটোর দিকে এগোলো। সাফওয়ানকে বের হতে দেখে পেছনের গাড়ি দুটো থেকে একে একে প্রায় জন 20 লোক বেরিয়ে এলো। প্রায় সবার হাতেই লাঠি সোটা, কারো কারো হাতে আবার চাকুও দেখলো সাফওয়ান। মাস্কের তলে সাফওয়ান হাসলো ও নির্ভয়ে এগিয়ে গেল সেদিকে। লোকগুলোর ভেতর থেকে কিছুটা সকালের মারুফ ভাইদের আদলের একজন এগিয়ে এলো। মারুফের থেকেও কিছুটা বয়স্ক মনে হলো তাকে। মুখের ভেতর পান চিবাচ্ছে সে, হাতে তার হকি স্টিক। সাফওয়ান এসে তার সামনে দাঁড়িয়ে প্যান্টের পকেটে 2 হাত রেখে জিজ্ঞেস করলো, জি বলুন, আপনাদের কি সমস্যা? আমাকে গত 4 ঘন্টা ধরে কেন ফলো করছেন? পান চিবানো লোকটা মুখ থেকে একদলা খয়েরি রঙা থুতু ফেলে বলল, তুই দাঁড়ালি জঙ্গলের ভিতরে এসেই দাঁড়ালি? মানুষের মধ্যে দাঁড়াইলেও তো তোর বাঁচার একটা চান্স ছিল, কিন্তু সেটাও তুই হারালি। আচ্ছা সমস্যা না, ভালোই হইল। এখন তোরে আমার হাতে কেউ বাঁচাইতে পারবে না। এই জঙ্গলেই তোরে পুঁতে রাইখা যাব আমি, আর তোর গাড়িতে বসা সুন্দরী বউরেও উড়াই দেব। তুই মাস্টারের মতো থাকবি। তুই কেন ছেলেপেলের সাথে মারামারির ভেতরে যাবি? গেলি আমার ভাইডারে মাইরা দাঁত ফেলাই দিলি কেন? ওর একটা দাঁতের জন্যি তোর 32টা দাঁত ফেলবো আমি, তবেই আমার নাম মঈনুদ্দিন। বলেই আরো একবার পানের ফিক ফেললো মঈনুদ্দিন। সাফওয়ান মঈনুদ্দিনের দিকে আরো খানিক এগিয়ে এসে বলল, আসলেই জঙ্গলের ভেতরে আসা তোদের উচিত হয়নি। এখান থেকে বেঁচে ফেরা আদতেও অসম্ভব ব্যাপার। মঈনুদ্দিনের এত কথা শোনার টাইম নেই। ও সাফওয়ানের কথা শেষ হওয়ার আগেই পেছনের ছেলেগুলোকে বলল, এই ধরে রে, ধরে ওর মাস্টারি বাইর করে দিব একদম। ঠ্যাং 2খানা এমন ভাবে ভাঙবি যেন ও সুন্দরী বউ সারা জীবন সেবা করলেও ঠিক না হয়। গুঁড়ো গুঁড়ো করে ফেলবি একদম। মঈনুদ্দিনের বলা শেষ হতে না হতেই সাফওয়ান মঈনুদ্দিনের হাত থেকে হকি স্টিকটা ক্ষিপ্ত গতিতে কেড়ে নিয়ে মাথার বাম পাশ বরাবর শরীরের সর্বশক্তি দিয়ে বাড়ি দিল। এক বাড়িতেই হকি স্টিকের মাথাটা ভেঙে ছিটকে পড়ল এক পাশে, আর মঈনুদ্দিনের জবান বন্ধ হয়ে হাঁটু গেড়ে মাটিতে বসেই ধপ করে পড়ে গেল রাস্তায়। মাথা থেকে কলকল করে রক্ত বের হয়ে রাস্তা ভেসে যাওয়ার উপক্রম হলো। সাফওয়ান এবার তাকালো ওর সামনের ছেলেগুলোর দিকে। ওরা বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। সাফওয়ান ওদের দিকে দৃষ্টি রেখেই ধীরে ধীরে নিজের পাঞ্জাবিটা খুলে ছুঁড়ে দিল ওর মার্সিডিজ বেঞ্চের উপরে। সাফওয়ানের পেশিবহুল দেহটা দৃশ্যমান হয়ে যেন প্রতিপক্ষকে নিঃশব্দে হুমকি দিল। আর এরপরই সাফওয়ান নিজের মুখ থেকে মাস্ক আর গগলসটা খুলে আগের মতো করেই ছুঁড়ে দিল পেছনে। আর তারপর ছেলেগুলোর দিকে ওর উজ্জ্বল চোখ দুইটা দিয়ে শকুনি দৃষ্টিতে তাকিয়ে ক্যানাইন দাঁতদ্বয় দৃশ্যমান করে ভয়ঙ্কর রকমের একটা হাসি দিল। সাফওয়ানের হুলিয়া দেখে সামনে দাঁড়ানো ছেলেগুলো শিরদাঁড়া ঠান্ডা হয়ে গেল। কয়েকজনের হাত থেকে লাঠি সোঁটাগুলো পড়ে গেল মাটিতে। আর পরপরই ওদের কয়েকজন সাফওয়ানের সামনে থেকে দৌড়ে নিজেদের যান বাঁচাতে পেছনের দিকে ছুটে পালানোর পায়তারা করলো। কিন্তু সাফওয়ান বিদ্যুৎ গতিতে দৌড়ে পালানোর ছেলেগুলোকে একেবারে সামনে গিয়ে দাঁড়ালো। আর সাফওয়ানের এহেন গতি দেখে সেই ছেলেগুলো সহ বাকি সবাই চমকে গিয়ে তাকিয়ে রইল সাফওয়ানের দিকে। সাফওয়ান দৌড়ে পালাতে চেষ্টা করা ছেলেগুলোর দিকে আগের মতো করে হেসে ধীরে ধীরে আগাতে থাকলো। আর ছেলেগুলো ভয়ে ভয়ে এক পা করে পিছিয়ে যেতে যেতে একে অপরের সাথে বেঁধে যেতে লাগলো। কিন্তু সেদিকে ওদের ভ্রুক্ষেপ নেই কারো। ওদের সমস্ত মনোযোগ এখন ওদের সামনে দাঁড়িয়ে থাকা জলজলে চোখের এই হিংস্র মানবটির দিকে। সাফওয়ান আগাতে আগাতে নিচে পড়ে থাকা একটা হকি স্টিক হাতে নিল, আর তারপরই ক্ষিপ্ত গতিতে এসে মুহূর্তের ভেতর হকি স্টিকের এক আঘাতে সবার সামনে থাকা 3 জনকে ধরাশায়ী করে ফেলল। মাটিতে পড়ে কোকাতে থাকলো ওরা। এরপর মাটিতে পড়ে থাকা একটা ধারালো চাকু
নিচু হয়ে ঝুঁকে হাতে উঠিয়ে নিল সাফওয়ান। আর তারপর ওর সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর দিকে তির্যক দৃষ্টিতে তাকিয়ে ডেভিলের মতো হেসে নিচে পড়ে থাকা ছেলেগুলোর একটার কাছে গিয়ে তার গলার নল বরাবর হাতের চাকুটা ক্ষিপ্ত গতিতে ঢুকিয়ে দিল। আর এরপর আবার চাকুটা টেনে উঠাতেই ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো সেখান থেকে। চিৎকার করার সুযোগও পেল না সে। এরপর অন্য ছেলেটার কাছে এসে হাতের চাকুটা ঘুরিয়ে শূন্যে চেলে দিয়ে আবারও সেটা খপ করে ধরে খচ করে ঢুকিয়ে দিল ছেলেটার বাম চোখের ভেতরে। আর ছেলেটা চিৎকার দিতে নিতেই চাকুটা ওর চোখ থেকে বের করে ওর মুখের ভেতরে ঢুকিয়ে এক টান দিয়ে মুখটা দুই ফালি করে দিল। এত সব কিছুর ভেতরেও ওর চোখ ছিল সামনে থাকা ছেলেগুলোর দিকে। বিস্ফোরিত নয়নে চেয়ে আছে ওরা সাফওয়ানের দিকে, যেন পা সরাতে ভুলে গেছে। চিৎকার দেওয়ার মতো শক্তিও পাচ্ছে না যেন ওরা। দ্বিতীয় ছেলেটার মুখ থেকে চাকু বের করে সেটা দূরে ছুঁড়ে দিল সাফওয়ান। এরপর ধীর গতিতে মাটিতে পড়ে থাকা অন্য ছেলেটার কাছে গিয়ে ওর ঘাড় ধরে হ্যাঁচকা টান দিয়ে ঘাড়টা মোচকে মাথাটা ঘুরিয়ে দিল। ছেলেটা সেখানেই জান খোয়ালো। এরপর উঠে দাঁড়ালো সাফওয়ান, দরাজ গলায় সামনে থাকা ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, আমি আজ পর্যন্ত কখনোই অস্ত্র ব্যবহার করিনি। আমার এই দেহই যে কাউকে ওপরে পাঠিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আজকের ব্যাপারটা অন্যরকম। আজ আমার বউ আছে সাথে, তাই কাজগুলো দ্রুত সারতে চাই। এরপর ছেলেগুলোকে হাতের তর্জনী দিয়ে ইশারা দিয়ে সামনের বৃষ্টি ভেজা ফাঁকা রাস্তাটা দেখালো। তারপর ভুরু দুইটা নাচিয়ে হেসে বলে উঠল, পালা। সাফওয়ানের মুখ থেকে বের হওয়া এই শব্দটা যেন ওদের ওপর জাদুর মতো কাজ করলো। ঊর্ধ্বশ্বাসে নিজের অস্ত্রশস্ত্রগুলো ফেলে দিয়ে ছুটল ওরা সাফওয়ানের বিপরীত দিকের রাস্তায়। সাফওয়ান দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। ওদের এইভাবে দৌড়াতে দেখে যেন অদ্ভুত রকমের পৈশাচিক আনন্দ পেল ও। আর তখনই নিজের প্যান্টের পকেট থেকে কলমের চেয়ে কিঞ্চিত লম্বা, ইঞ্চি তিনেক পুরো একটা মেটালিক দণ্ড বের করলো ও। আর এরপর সেটার মাঝখানটা মুষ্টি করে ধরতেই দণ্ডটার দুই পাশ থেকে 2 হাত লম্বা শক্ত ধারালো তীক্ষ্ণ ব্লেড সদৃশ্য দুইটা দণ্ড বের হলো। গাড়ির হেডলাইটের মৃদু আলোয় ঝকমকিয়ে উঠল সেগুলো। আর সেটা হাতে নিয়েই সাফওয়ান ঝড়ের গতিতে ছুটে চলল ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালানো ছেলেগুলোর দিকে। আর মুহূর্তেই তাদের কাছে পৌঁছে মেটালিক দণ্ডটা আড়াআড়ি ভাবে ধরে ছুটে চলে গেল ওদের মাঝখান দিয়ে। আর ব্লেডের সংস্পর্শে আসা ছেলেগুলোর দেহ সাথে সাথেই দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল রাস্তায়। ওদের নাড়িভুড়ি বেরিয়ে ছড়িয়ে ছিটিয়ে রক্তে লাল হয়ে আরো ভিজে উঠল রাস্তার বৃষ্টিস্নাত পিচ। ওদেরকে পার হয়ে সাফওয়ান মুহূর্তেই ঘুরে দাঁড়িয়ে গেল। যেই ছেলেগুলো ধারালো ব্লেডের হাত থেকে কোনো মতে বেঁচে ফিরল, ওরা ওদের সামনে সাফওয়ানকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মৃত সন্তুষ্ট হয়ে ডুকরে কেঁদে উঠল। হাঁটু গেড়ে পায়ে পড়ে গেল সাফওয়ানের কাছে কেঁদে কেঁদে প্রাণ ভিক্ষা চেয়ে কাকুতি মিনতি করল ওরা। নিজেদের প্রাণ বাঁচাতে সাফওয়ানের পা ধরে রইল। পেছনে ওদের সাথীগুলোর নিথর দেহের দিকে বারবার তাকিয়ে সাফওয়ানের পা দুইটা জড়িয়ে ধরে ওদের ছেড়ে দেওয়ার জন্য আকুতি ভরা আবেদন জানালো ওরা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সাফওয়ানের ওদেরকে শেষ করার মাইন্ড সেট হয়ে গেছে। খুন চেপে গেছে ওর মাথায়। এখান থেকে ফিরে আসা ওর পক্ষে এখন অসম্ভব। তাই ওদের আকুতি মিনতি সাফওয়ানের কর্ণকুহরে পৌঁছালো না। হাতের মেটালিক দণ্ডটা উঁচু করে প্রফেশনালদের মতো করে ঘুরিয়ে সেটা ডান দিক থেকে বাঁ দিকে চালিয়ে দিল ওর পায়ে পড়ে থাকা ছেলেগুলো শরীর বরাবর। মুহূর্তেই ছেলেগুলো আর্তনাদ থেমে গেল চিরতরে। দেহের উপরিভাগগুলো অভিকর্ষণে টানে ধসে পড়ল মাটিতে। কলকল করে রক্ত বের হয়ে সাফওয়ানের পা ভিজে উঠল। আর বেঁচে রইল একটা মাত্র ছেলে। সে ভয়ে উত্তেজনায় চিৎকার করে কাঁদতে কাঁদতে ছুটে পালাতে লাগলো সাফওয়ানের থেকে। কিন্তু সাফওয়ান নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে নিষ্ঠুর হাসি হেসে দেখতে লাগলো ছেলেটার ওই ভীতসন্ত্রস্ত চেহারা। আর তারপরেই ক্ষিপ্ত গতিতে ছুটে গিয়ে ছেলেটার ঘাড় ধরে ফেললো ও পেছন থেকে। আর তারপরই ছেলেটাকে নিজের দিকে হ্যাঁচকা টানে ঘুরিয়ে কামড় বসিয়ে দিল ওর গলার নলিতে। আর তারপরই দাঁত দিয়ে হ্যাঁচকা টানে ছিঁড়ে নিয়ে এলো ছেলেটার শ্বাসনালী। ছেলেটার চিৎকার সেখানেই থেমে গেল। রক্তের বন্যা বয়ে গেল সমস্ত রাস্তায়।
এরপর ছেলেটাকে মাটিতে ফেলে দিয়ে এতগুলো লাশের ভেতর দাঁড়িয়ে মেটালিক দণ্ডটার মাঝখানে চাপ দিয়ে আবার আগের মতো করে নিয়ে সেটা প্যান্টের পকেটে রেখে 2 হাত 2 দিকে প্রসারিত করে দিল সাফওয়ান। তারপর খোলা আকাশের দিকে তাকিয়ে অদ্ভুত হিংস্রভাবে হাসতে লাগলো ও। ওর হাসিতে আকাশ বাতাস কেঁপে উঠল যেন। বৃষ্টির দমকা ছাট এসে ভিজিয়ে দিতে লাগলো ওকে। রাস্তায় পড়ে থাকা রক্তগুলো বৃষ্টির পানিতে বয়ে চলল স্রোতের সাথে। আর এই সমস্ত খুনের দৃশ্যগুলো গাড়ির ভেতরে বসে স্পষ্টভাবে দেখল রুমাইশা।